বিছানার এক পাশে বসে আছে দেবু, সামনে শুয়ে আছে মুকুল বুড়ো। তার শরীরের অবস্থা খুব একটা ভালো না। সারা দিন বাড়ি থেকে বেরোয় না, শুধু সন্ধ্যাবেলায় গ্রামের চায়ের দোকানে একটু আড্ডা জমাতে যায়, তাও খুব বেশিক্ষণ না। আগের মতো সেই জোরটা তার শরীরে আর নেই। আজ শরীরটা একটু খারাপ থাকার কারণে সে বাড়ি থেকে বেরোয়নি। বিছানায় শুয়ে শেষ নিঃশ্বাসের অপেক্ষা করছে সে। বাবা, বাবা আর জেদ করো না। তোমার তো এই অবস্থা, আর ভগবান না করুক, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে শুনি? আরে এবার তো অন্তত বলেই ফেলো না, আমাদের বংশের গুপ্তধনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা, আমার এই কথাটা জানাটা কতটা জরুরি। মুকুল বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাঁপা কাঁপা গলা নিয়ে বলল, আচ্ছা বেশ, তবে এ কথা তুই কাউকে বলবি না। তুই আর তোর ভাই ছাড়া এ কথা আর যেন কেউ জানতে না পারে। তোরা দুজন এই গুপ্তধনটা আগলে রাখবি চিরকাল। বুড়োর মুখ থেকে বারবার তার ভাই নগেনের কথা শুনে তার যেন এবার একটু বিরক্ত বোধ হলো। তেমনই কিছু মুখের ভঙ্গিমাটা করে উঠল দেবু। কি রে, কি হলো? অমন অমন করে থমকে গেলি কেন বাবা? কই, না না, ও কিছু না। তুমি বলো তো, ওই গুপ্তধনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলছি এই বাড়ির ঈশান কোণের দিকে যেই বড় তাল গাছটা আছে, সেই তাল গাছের ঠিক আশেপাশে মাটির নিচে ওই গুপ্তধনটা পোতা আছে। তবে হ্যাঁ, ওই গুপ্তধনে কিন্তু তোদের দুজনের সমান সমান ভাগ আছে। এ কথা তোকে আগেও বলেছি। আমি মরার পর ওই গুপ্তধন তুই একা পাবি না, কিন্তু সমান ভাগে ভাগ করে নিতে হবে তোদের। অর্ধেকটা তোর আর বাকি অর্ধেকটা তোর ভাইয়ের। শেষ সময় ঘনিয়ে এসেছে আমার। এই কদিন হয়তো বেঁচে থাকবো, আর তাই আর কি সব কথা খুলেই বলছি। বাবা, বাবা তুই আমাকে কথা দে, যেমনটা বললাম ঠিক তেমনটাই করবি। কথা দে আমাকে, না হলে যে মরেও শান্তি পাবো না। দেবু এবার বিরক্ত হয়েই বলল, আরে কি তখন থেকে সেই একই কথা ভজ ভজ করে চলেছ? খালি ছোট ছেলে আর ছোট ছেলে। আরে আমিও তো তোমার ছেলে, কই আমার প্রতি তো এত দরদ আসে না তোমার? বুড়ো এবার বুঝল যে সে হয়তো তাকে এই কথাটা বলে ভুল করেছে। এই গুপ্তধনের জন্যে যে দেবু বড় কিছু ঘটিয়ে বসতে পারে সেটা এবার তার মনে হতে শুরু করেছে। বাবা শোন, একটা কথা বলি তোকে। এই গুপ্তধন না তোদের সম্পত্তি, না আমার। এই হলো আমাদের বংশের মান। দীর্ঘকাল ধরে এই জিনিসকে রক্ষা করে এসেছে আমাদের বংশ। ঠিক আমারই মতো তোর দাদুও এই জিনিসটার কথা মরার সময় বলে গেছিলেন আমাকে, আর বলেছিলেন জিনিসটা যেন আমি খুব সামলে রাখি। তার কথা মেনে আমি ওটার দায়িত্ব পালন করেই এসেছি এতদিন। এবার ওই গুপ্তধনের দায়িত্ব পালন করার সময় তোর আর তোর ভাইয়ের এই জিনিসের প্রতি লোভ করিস না। আমাদের বংশের মান সম্মান জড়িয়ে আছে ওই গুপ্তধনের সাথে। বেশ, যা জানার আমার জানা হয়ে গেছে, এবার যা করার আমিই করব। চায়ের দোকানে আজ আর বাকি 5টা দিনের মতো ঠিক একইভাবে আড্ডা জমিয়ে বসেছে সবাই। সবার মাঝে কেষ্ট কথা বলে উঠল, মুকুলবাবু আজ এখনো এলেন না? এই কি ব্যাপার? সবার আগে তো উনি এখানে এসে বসেন,
আজ হঠাৎ আমরা সবাই চলে এলাম, কিন্তু উনি এখনো এসে বুঝলেন না কেন? কেষ্টর কথায় সায় দিয়ে তন্ময় বলল, বুড়োটার কিছু হলো না তো? এই কি জানি, আমার মনটা কেমন যেন ঠিক লাগছে না। এরই মধ্যে দেবু দু হাতে দুটো বড় বড় সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছিল দোকানের সামনে দিয়ে। তাকে দেখতে পেয়ে সবাই বেশ অবাক হলো। কেষ্ট তাকে একটা হাঁক দিল। কেষ্টর ডাকে দেবু একটু যেন চমকে গেল। তারপর কাঠ হয়ে দাঁড়িয়ে রইল একভাবে। এই কি গো দেবুদা, এই হাতে ওই বড় বড় সুটকেসগুলো নিয়ে এই অন্ধকারে কোথায় চললে গো? দেবু কি যেন একটা ভেবে একটু আমতা আমতা করে বলল, আরে 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 আমি একটু পাশের গ্রামে যাচ্ছিলাম। একজনের সাথে ওই সরকারি কিছু কাগজপত্র নিয়ে জরুরি কাজ ছিল আর কি। আরে এই সুটকেসগুলোর মধ্যে সেই সব জরুরি কাগজপত্রই রয়েছে। ও তাই নাকি? আচ্ছা বলছি, মুকুলবাবু আজ হঠাৎ আড্ডায় এলেন না যে? এই আবার কি ওনার শরীর টরির খারাপ হলো নাকি? কে কে বাবা? আরে না না, শরীর খারাপ না, তবে দুদিন ধরে অনেকবারই আমাকে বলছিল সে নাকি আর বেশি দিন বেঁচে থাকবে না। তাই ওনার মনের জোরটা বাড়ানোর জন্যই আমি একটু হারান কাকুর সাথে ওনাকে তীর্থতে পাঠিয়েছি আর কি, যদি একটু মনটা ঠিক হয় আর কি। বুঝলাম বুঝলাম, কিন্তু দেবু আর তাকে কোনো কথা বলারই সুযোগ দিল না। তার কথাটা কেটে সে বলল, আমি আমি এখন চলি। হ্যাঁ হ্যাঁ, তোদের সাথে না পরে কথা হবে। কথাটা বলেই সে হনহন করে হেঁটে সেখান থেকে চলে গেল। তার এই আচরণ দেখে সবার একটু অবাক লাগলো। কি ব্যাপার বলতো, এই লোকটাকে দেখে আমার কেমন যেন এই খটকা লাগছে। কিন্তু এই অত বড় বড় দুটো বাক্স হাতি নিয়ে এই রাতের বেলায় কোথায় গেল বল দেখি? কে জানে। এই যাগে ছাড়ো সব, এই শুধু শুধু আমাদের কোনো কারোর ঝামেলায় না ঢোকাই ভালো। তন্ময়ের মনে বড় কৌতূহল জেগেছিল দেবুকে নিয়ে। লোকটার এই রহস্যময় আচরণ তন্ময়কে বারবার তার কথাটা ভাবতে বাধ্য করছিল। কেষ্ট কোনো রকমে তাকে ভুলিয়ে আবারও তাদের আড্ডার আসরটা চালিয়ে যেতে লাগলো। গ্রামের দক্ষিণের জলাটার সামনে এসে দাঁড়িয়েছে দেবু। দুটো সুটকেসের মধ্যে থেকে একটা সুটকেস সে জলের মধ্যে ছুঁড়ে দিল। তারপরে এদিক ওদিক তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে সে ওখান থেকে হন করে হেঁটে চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলায় নগেন কাজ থেকে বাড়ি ফিরছিল। সে তার বড় ভাই দেবুর সাথে একাই থাকে এই গ্রামে। দুই ভাই এখনও বিয়ে করেনি। নগেন শহরে কোনো এক হোটেলে ক্যাশিয়ারের চাকরি করে। এই গ্রামে রোজগারপাতি সেরম না থাকায় তাকে বাধ্য হয়ে যেতে হয় দূরের শহরে চাকরি করতে। রোজ এই গ্রাম থেকে যাতায়াত করাটা সম্ভব না, তাই সে টানা 2-3 দিন শহরে থেকে মাঝে কয়েকদিনের জন্য এই গ্রামে ফেরে। আজও প্রায় 3 দিন বাদে সে তার বাড়ি ফিরছে। বিকেলের ট্রেনটা 10 মিনিট লেট করে তাকে গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে দিয়েছে। এই গোবরডাঙ্গা একেবারে এদো গ্রাম। আজও এখানে রাত নামলে চারিদিকটা পুরো ফাঁকা হয়ে যায়। লোকজন সব যে যার বাড়ি ফিরে পড়ে। কেউ বা মাঠের ধারের মাচাটায় বসে বিড়িতে টান দেয়, আর কেউ কেউ চায়ের দোকানে একজোট হয়ে আড্ডা জমিয়ে বসে। নগেন হাঁটতে হাঁটতে ওই দক্ষিণের জলাটার সামনে এসে পড়ে। মশমশ ঘাসের শব্দ তুলে সে জলাটা পেরিয়ে আসে। হঠাৎই তার কেমন যেন একটু অস্বস্তি অনুভব হতে শুরু করলো। তার মনে হলো কেউ যেন তার পিছন পিছন তাকে অনুসরণ করে পায়ে পা মিলিয়ে হাঁটছে। কেউ কি আমার পিছনে আসছে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। নগেন থমকে দাঁড়াতেই সব কিছু আবারও যেন স্বাভাবিক লাগতে শুরু করলো তার। পিছনে তাকিয়ে দেখলো কোথাও কেউ নেই। চারিদিকে শুধু কালো জমাট বাঁধা অন্ধকার, যেন তাকে গিলে খাবে বলে অপেক্ষা করে আছে।
নগেন ব্যাপারটা এড়িয়ে আবারও হাঁটা লাগালো, কিন্তু এবার তার পায়ের শব্দের সাথে সাথে আশপাশের গাছপালাগুলোর মধ্যে থেকে যেন কেউ ফিস ফিস করে উঠল। হঠাৎ কেউ যেন ফিস ফিস করে নগেনকে ডেকে উঠল এবার, খোকা, খোকা রে। নগেন একই সাথে ভয় পেল আর অবাকও হলো। কে 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 ডাকলো? আমার বাবা ছাড়া তো আর কেউ আমাকে খোকা বলে ডাকে না। মনে হয় বাবার খুব শরীর খারাপ, তাই হয়তো তার এই ডাক শুনতে পাচ্ছি আমি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আমাকে পৌঁছতেই হবে। বাবার হাতে মনে হয় আর বেশি সময় নেই। এসব তারই ইঙ্গিত মনে হচ্ছে। নগেন ভাবল যে তার বাবা হয়তো তার শেষ নিঃশ্বাস গুনছে, তাই হয়তো তার মনে তার বাবার ডাক অজান্তেই এভাবে ভেসে এসেছে। হনহন করে হেঁটে সে বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পথ হাঁটার পর বাড়ির উঠোনটার মধ্যে সে এসে দাঁড়ালো। দাদা, দাদা, কোথায় গেলি? বাবা কোথায়? চেঁচামেচি শুনে দেবু ঘর থেকে বেরিয়ে এলো। উফ, কানের মাথা খেয়েছিস নাকি? কি হয়েছেটা কি? এভাবে চেঁচামেচি করছিস কেন? বাবার কি হয়েছে? বাবা কোথায়? দেবু তার এই কথা শুনে একটু যেন হকচকিয়ে গেল। তবে কি নগেন জানতে পেরে গেল সব? বাবা? হ্যাঁ, বাবার কি হবে? সে তো দিব্যি রয়েছে। হারানখুড়ো কাল তীর্থ করতে যাচ্ছিল। আমি ভাবলাম বাবাকে যদি ওনার সাথে পাঠানো যায় তাহলে হয়তো মনের জোরটা একটু বাড়বে। উনি বড্ড ভেঙে পড়েছিলেন জানিস না, তাই তো আমি কালকে তাকে ওই খুড়োর সাথে তীর্থ করতে পাঠিয়ে দিলাম। দেবুর কথা শুনে নগেনের চোখ যেন রাগে লাল হয়ে গেল। দাঁতে দাঁত দিয়ে চোখ মুখ কুঁচকে সে বলল, ও বুঝেছি, এবার সব বুঝেছি আমি। বাবাকে বাড়ি থেকে কটা দিনের জন্য বাইরে পাঠিয়ে তুই ওই সম্পত্তিগুলো হাতানোর তালে আছিস, তাই তো? এটাই তোর আসল মতলব? হ্যাঁ, আমি জানতাম তুই এরম কিছু একটা করবি। তাই তো আমি আগে থেকেই ওই গুপ্তধনের সন্ধান জেনে রেখেছিলাম বাবার কাছ থেকে। ওটার প্রতি লোভ তো তোর বহুদিন ধরেই ছিল। তুই একদম ঠিক করিসনি। এই সিদ্ধান্ত নেওয়া তোর একদমই উচিত হয়নি। আমি জানি বাবা আমাকে বলেছিলেন ওই তাল গাছের আশেপাশের মাটির মধ্যে কোথাও একটা পোতা আছে জিনিসটা। আমি এক্ষুনি গিয়ে ওটা বের করব। তারপর তোর ভাগটা তুই বুঝে নিবি, কিন্তু যা হবে সমান সমান হবে। নগেনের কথায় দেবু হো হো করে হেসে উঠল। ওই সোনা দানা তো আর তুই কিছুই পাবি না। ও তো আমি অনেক আগেই সরিয়ে ফেলেছি। বিশ্বাস না হলে যা গিয়ে দেখ না, যদি কিছু খুঁজে পাস। দেবুর কথা শুনে নগেন হন হন করে হেঁটে গেল ওই তাল গাছের দিকে। গিয়ে দেখল সত্যি কেউ যেন ওই তাল গাছের আশেপাশের বেশ অনেকখানি মাটি আগে থেকেই খুঁড়ে ফেলেছে। সে ফিরে এসে দাঁড়ালো উঠোনে। এটা তুই ঠিক করলি না দাদা। ও জিনিসের ওপর কারুর অধিকার নেই। যতদিন বাবা বেঁচে আছেন ততদিন ওই সম্পত্তির ওপর অধিকার শুধুমাত্র তার আছে। চুপ চুপ, একদম একদম চুপ। বাপের চামচা এসেছে বড়। বেশি কথা বলবি না, না হলে তোকেও। এই বলে সে কোমর থেকে একটা ধারালো ছোরা বের করে তুলে ধরল নগেনের সামনে। এদিকে চায়ের দোকানে এখনও সেই একটা বিষয় নিয়েই আলোচনা হয়েই যাচ্ছে। মুকুল বুড়োর এই হঠাৎ করে তীর্থ করতে যাওয়াটা ঠিক হজম হচ্ছে না কারুর। সবাই আড্ডায় মশগুল ছিল, এমন সময় একটা লোক এসে দাঁড়াতেই সবাই একেবারে চমকে উঠল। আরে মুকুল বুড়ো যে, তুমি তীর্থ করতে গেছিলে না? কখন ফিরলে গো? একটা চাপা কণ্ঠে বুড়ো কথা বলল। বাপেরা,
তোদের তোদের ওসব কথা আমি আমি পরে বুঝিয়ে বলবো খন। এখন এখন তাড়াতাড়ি আমার সাথে আমার বাড়ির দিকে চল তো দেখি। ওখানে ওখানে বড় বিপদ। দুই ছেলের মধ্যে ভয়ানক ঝগড়া লেগেছে। তাড়াতাড়ি না গেলে হয়তো ওদের মধ্যে একজন আজ প্রাণটাই হারিয়ে বসবে। বুড়োর এই কথা শুনে সবাই আর একটাও কথা বলল না। দল ভারী করে লাঠি সোটা নিয়ে হন হন করে হেঁটে গেল সবাই। তারপর জড়ো হলো বুড়োর বাড়িতে। কিন্তু বুড়োকে আর দেখা গেল না তাদের মাঝে। সবাই অবশ্য সেটা খেয়ালও করেনি, কারণ সামনে যেটা সকলে দেখল সেটা দেখে সবার চোখ একেবারে কপালে উঠল। নগেন মাটিতে পড়ে আছে, তার কপাল ফেটে রক্ত ঝরছে, আর সামনেই একটা হিংস্র জন্তুর মতো ধারালো ছোড়া তুলে দাঁড়িয়ে রয়েছে দেবু। তার চোখের মধ্যে যেন কোনো শয়তানের ছায়া পড়েছে। থেকে থেকে তার চোখের মণিগুলো যেন জল জল করে উঠছে। সবাইকে একসাথে আসতে দেখে দেবু একটা বিচ্ছিরি হাসি হেসে বলল, কেউ কেউ এগোবে না বলে দিলাম, কেউ এগোবে না। কেউ যদি এক পাও এগিয়েছ তাহলে তাহলে এর মাথাটা কেটে ওই দক্ষিণের জলায় ভাসিয়ে দেব। ঠিক ঠিক যেমন আমার বাবার সাথে করেছিলাম। কথাটা শুনে সবাই কি বলবে সেটাই বুঝতে পারল না। মুকুল বুড়োর যদি এই হালই হয়ে থাকে, তাহলে যে লোকটা তাদের আজ এখানে আসার কথা বলল সেটা কে ছিল? ভেবেই সবার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। সবারই মনে এবার একটা চাপা ভয় কাজ করতে শুরু করেছে। হঠাৎ সবাই লক্ষ্য করল দূরের ওই লম্বা তাল গাছটার নিচে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। রাতের অন্ধকারে দূর থেকে ঠিক ঠাওর করা যাচ্ছে না লোকটাকে। বাঘের মতো শুধু তার দুটো চোখ জল জল করছে থেকে থেকে। এরই মধ্যে দেবু আবারও ছোড়াটা তুলে ধরল সবার সামনে। তারপর বলল, আজ আজ আমি আর থামবো না। অনেক অনেক হয়েছে তোদের এই বাপ ছেলের ভালোবাসার টান। ওই ওই বুড়োটাকে তো আমি কালকেই সরিয়ে ফেলেছি। আজ আজ সকল গ্রামবাসীর সামনে তোকে মারবো। ওই ওই গুপ্তধনের জন্য আমি সব কিছু করতে পারি। এই বলে দেবু তার মস্ত বড় ধারালো ছোড়াটা তুলে ধরল। দেবুর ধমক শুনে অবশ্য কেউ আর তার দিকে এগোনোর সাহসটুকুও করল না। সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব কিছু। কিন্তু হঠাৎ হাওয়ার মধ্যে কার যেন একটা মৃদু হাসি ভেসে আসতে শুরু করলো। কে কে এই এই কে রে? তোদের মধ্যে কেউ হাসিস নাকি? হ্যাঁ, কর কর এত বড় সাহস দেখি। আয় সামনে আয়। দম থাকলে নগেনকে আমার হাত থেকে বাঁচা দেখি। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মুকুল বুড়ো এসে দাঁড়ালো সবার সামনে। তাকে দেখে সবাই একেবারে যেন আকাশ থেকে পড়ল। কি এটা কি করে সম্ভব? বাবা বাবা তুমি বেঁচে আছো কি করে? দেবুর কথায় মুকুল বুড়ো জোরে জোরে হাসতে শুরু করলো। তারপর বিকৃত এক রূপ ধারণ করলো সে। আমাকে মেরে তোর শান্তি হয়নি। ওই গুপ্তধনের জন্য এবার তুই তোর ভাইটাকেও মারতে বসেছিস। এই অমানুষ রে তুই। আমি আমি এই সম্পত্তির জন্য সব কিছু করতে পারি। তোমাকে মেরে ওই জলাই তো ফেলেছি, এবার এই সকলকেও মেরে। ওরে ওরে মরা বাপকে একটু হলেও ভয় করবে হতচ্ছাড়া। তুই যে দেখছি কুকুরের লেজ, তুই সহজে সোজা হবি না। তোকে উচিত শিক্ষা দিতে হবে দেখছি। কি কি করবি রে তুই বুড়ো? মরেও তো শান্তি দিবি না দেখছি। আমাকে আমাকে কেউ কিছু করতে পারবে না। এখান থেকে তুই এক্ষুনি চলে যা। আমি এই ব্যাটাকে মেরেই তবেই দম নেব।
আর যদি তুই এখান থেকে না যাস তাহলে এক্ষুনি তোকে লঙ্কা পোড়া দিয়ে তাড়াবো। মুকুল বুড়োর ছায়ামূর্তিটা তার কথায় আবারও ফিক ফিক করে হেসে উঠল। কিন্তু তারপরই ঘটল এক ভয়ানক ঘটনা। ওই ছায়ামূর্তি কালো ধোঁয়ার মতো সরসরিয়ে ঢুকে পড়ল দেবুর শরীরে। দেবুর চোখ দিয়ে কালো জমাট রক্ত বেরিয়ে এলো। চোখের মণিগুলো উল্টো দিকে ঘুরে গেল। ঠেলে বেরিয়ে এলো চোখের সাদা অংশটা। কত ঠেলা ছেলে, কি বলেছিলি আমাকে আমাকে লঙ্কা পোড়া দিয়ে তাড়াবি? দেখিলি, দেখি দেখি তারা দেখি। এবার এবার সবার সামনে নিজের মুখে স্বীকার কর। বল বল কোথায় লুকিয়েছিস ওই সোনা দানাগুলো? এরপর দেবু না চাইতেও সবার সামনে সবকিছু স্বীকার করলো। কাল কাল সন্ধ্যাবেলায় বাবার কাছ থেকে সব শোনার পর আমি বাবাকে গলা টিপে মেরে ফেলি। তারপরে বাবার শরীরটাকে টুকরো টুকরো করে বড় সুটকেসটার মধ্যে ভরে সেটাকে ওই দক্ষিণের জলায়ের মধ্যে ফেলে দিই। আর সব সোনার দানা গয়না মাটি খুঁড়ে বের করে আরও একটা সুটকেসের মধ্যে ভরে সেটা ওই পুরনো পুরনো বকুল গাছের নিচে পুঁতে দিই, যাতে যাতে কেউ কিছু টের না পায়। বাবাকে আমি মারতাম না, কিন্তু কাল বারবার বাবা ওই সম্পত্তির ভাগের কথা বলছিল। রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছিল। তখন আমি আর রাগ সামলাতে পারিনি। তারপরে আমি বাবাকে মেরে ফেলি। কিন্তু আমার এখনো অবধি একটু আক্ষেপ নেই। যা করেছি বেশ করেছি। ওই সোনাটা শুধুই আমার। এবার সবাই বুঝলো যে কাল সন্ধ্যাবেলায় লোকটা দু হাতে বড় বড় সুটকেস নিয়ে কোথায় যাচ্ছিল। লোকটা তাদের মিথ্যে বলেছিল কাল। আসলে যে সে কাল তার বাবাকে মেরে ওই সুটকেসে করে নিয়ে যাচ্ছিল, এটা ভেবে সবার হাত পা ঠান্ডা হয়ে কাঁপতে শুরু করলো। হতভাগা ছেলে, তোর মতো ছেলেকে জন্ম দিয়ে বড় পাপ করেছি দেখছি। তোকে আমি ছেড়ে দিলাম। বাপ হয়ে আমি তোকে মারতে পারবো না। এই তোমরা সবাই শোনো, আমি এর দেহ ছেড়ে দিচ্ছি। যা শাস্তি দেবার তোমরাই দিও একে। কথাটা বলেই দেবুর দেহ থেকে ধুলোর মতো কিছু একটা বেরিয়ে এলো। তারপর হাওয়ায় মিশে গেল সেটা। দেবু চেয়ে দেখলো সবাই কেমন যেন তার দিকে একটা তীব্র নজরে তাকিয়ে রয়েছে। সবার মাঝে নগেন বলল, এই শয়তানটা আমার বাপকে নৃশংসভাবে হত্যা করেছে। আজ এখানে যা ঘটবে সেটা শুধু আমাদের কজনের মধ্যে থাকবে। মারো এই শয়তানটাকে, মেরে শেষ করে দাও সব। সবাই যেন দেবুকে মারার জন্য প্রস্তুতি নিয়েই রেখেছিল আগে থেকে। নগেনের মুখ থেকে শুধু কথাটা শোনা বাকি ছিল তাদের। নগেনের মুখের কথাটা শেষ হলো না, তার আগেই সবাই হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল দেবুর ওপর। দেবুর জোরে জোরে আর্তনাদ করার আওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল নগেন। যেই দাদা তার বাবাকে শুধুমাত্র সম্পত্তির লোভে খুন করতে পারে, সে চাইলে সব কিছুই করতে পারে। এই ভুলের কোনো ক্ষমা হয় না। মনে মনে এটা ভেবে সে নিজের মনকে শান্ত করালো। কিছুক্ষণ পর চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল। বাড়ির উঠোনে পড়ে রইল দেবুর ক্ষতবিক্ষত দেহটা। সকল গ্রামবাসীরা শুধু সাক্ষী হয়ে রইল আজ রাতের এই ঘটনার। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা।
গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।